এত মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি। ট্রাম্প। নয়া দিগন্ত, কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। মানব জমিন, সরকারি অনুষ্ঠানের ব্যানার ফেস্টুন বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। জুনে সড়ক দুর্ঘটনায় নিহত 438, 1/3 মোটরসাইকেল আরোহী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, পিবিআই directed to file probe report against Face the People editor। সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ইত্যাদি জিনিসের উপরে প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ করা যাবে না, এই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে পরিপত্র জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। রোববার এই সংক্রান্ত পরিপত্র জারি করার তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হাসান শিপলু। বিশ্লেষণ, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন বা পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন নির্দেশনা বা কড়াকড়ির বিষয়টি সামনে এসেছে। সাধারণত বাংলাদেশে যেকোনো সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ব্যবহার একটি দীর্ঘদিনের চেনা ঐতিহ্য। তবে সাম্প্রতিক প্রশাসনিক সংস্কার, অতিরিক্ত তোষামোদী সংস্কৃতি, সিকাফ্যান্সি হ্রাস করা এবং ব্যয় সাশ্রয় নিশ্চিত করতে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। সম্ভাব্য কারণ ও বিশ্লেষণ: ব্যক্তিপূজা ও তোষামোদী সংস্কৃতি পরিহার। ব্যানার, ফেস্টুনে অতিরিক্ত ছবি ব্যবহারের মাধ্যমে এক ধরনের রাজনৈতিক ব্যক্তিপূজার সংস্কৃতি তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের চেয়ে নিজেদের কাজের প্রতি মনোযোগ বাড়াতে এটি একটি ইতিবাচক বার্তা দেয়। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী অফিসে ছবি টানানো এবং সাময়িক কোনো অনুষ্ঠানের ব্যানারে ছবি ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে। এই নির্দেশনাটি মূলত রাস্তাঘাট বা অনুষ্ঠানস্থলের সাময়িক ব্যানার, ফেস্টুনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যা স্থায়ী কার্যালয়ে ছবি প্রদর্শনের সাংবিধানিক বাধ্যবাধকতাকে ক্ষুণ্ণ করে না। জনগণের প্রতিক্রিয়া ও সামাজিক প্রভাব: ইতিবাচক দিক। দেশের সচেতন নাগরিক সমাজ এবং বিশ্লেষকরা একে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটি রাজনৈতিক সংস্কৃতির আধুনিকায়ন এবং ভিআইপি সংস্কৃতির অবসানে বড় ভূমিকা রাখবে। চ্যালেঞ্জ: মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘদিনের অভ্যাসের কারণে এই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা প্রথম দিকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সরকারের চূড়ান্ত কোনো পরিপত্র বা নীতিমালার প্রতিফলন হয়ে থাকে, তবে এটি বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে একটি বড় মাইলফলক। এটি প্রমাণ করে যে সরকার বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের ট্যাক্সের পয়সার সঠিক ব্যবহারের ওপর বেশি জোর দিচ্ছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যের ভিত্তিতে সংবাদপত্র মানব জমিনে প্রকাশিত প্রতিবেদনটি বাংলাদেশের বর্তমান সড়ক নিরাপত্তার এক ভয়াবহ ও উদ্বেগজনক চিত্র তুলে ধরে। জুন মাসে 472টি সড়ক দুর্ঘটনায় 438 জন মানুষের প্রাণহানি এবং 561 জন আহত হওয়ার ঘটনায় এটি প্রমাণ করে যে দেশের সড়কগুলো ক্রমান্বয়ে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রিপোর্টের সবচেয়ে আশঙ্কাজনক দিক হল, নিহত 438 জনের মধ্যে 134 জনই মোটরসাইকেলের চালক বা আরোহী, যা মোট মৃত্যুর প্রায় 31%, 1/3। তরুণ প্রজন্মের মধ্যে বেপরোয়া গতিতে বাইক চালানো, ট্রাফিক আইন অমান্য করা এবং মানসম্মত হেলমেট ব্যবহার না করার প্রবণতাই মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃত্যুর প্রধান কারণ। অব্যবস্থাপনার কারণে মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই বাহনটির দিকে ঝুঁকছে। অরক্ষিত পথচারী ও থ্রি হুইলার প্রতিবেদনে দেখা যায়, দুর্ঘটনায় 91 জন পথচারী প্রাণ হারিয়েছেন, মোট মৃত্যুর প্রায় 21% এবং ইজি বাইক, সিএনজি বা অটোরিকশার মতো থ্রি হুইলারের 112 জন যাত্রী নিহত হয়েছেন। এটি স্পষ্ট করে যে দেশের সড়কগুলো শুধু চালকদের জন্যই নয়, সাধারণ পথচারী ও ছোট যানবাহনের যাত্রীদের জন্য চরম অনিরাপদ। সড়ক দুর্ঘটনার মূল পরিসংখ্যান: 472টি মোট নিহত, 438 জন, নারী 44, শিশু 56। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে, 116টি দুর্ঘটনায় 118 জন নিহত। সবচেয়ে বেশি 206টি দুর্ঘটনা ঘটেছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে, যা বেপরোয়া গতি এবং ত্রুটিপূর্ণ সড়কের দিকে আঙুল তোলে। সকালের ঝুঁকি: পরিসংখ্যান অনুযায়ী দিনের সবচেয়ে বেশি দুর্ঘটনা
31.35% ঘটেছে সকালে। দীর্ঘক্ষণ গাড়ি চালানো জনিত ক্লান্তি বা ভোরের দিকে বেপরোয়া গতির কারণে এটি হতে পারে। আঞ্চলিক সড়কের দাপট সাধারণত মহাসড়ককে বেশি বিপজ্জনক ভাবা হলেও এই জুনে সবচেয়ে বেশি 194টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কগুলোতে। রোড সেফটি ফাউন্ডেশনের মতে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক মানসিক ক্লান্তি, ট্রাফিক আইন না মানার প্রবণতা এবং বিআরটিএ র দুর্বল তদারকির কারণে এই মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। রিপোর্টটি কেবল কিছু সংখ্যার হিসাব নয়, এটি দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার এক চরম অব্যবস্থাপনার দলিল। বিশেষ করে 1/3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু এটি স্মরণ করিয়ে দেয় যে রাইড শেয়ারিং বা ব্যক্তিগত প্রয়োজনে বাইকের ব্যবহার বাড়লেও সেই অনুপাতে চালকদের সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগের অভাব রয়েছে। দুর্ঘটনা রোধে শুধু দিবস পালন বা উটকো তদারকি নয়, বরং চালকদের লাইসেন্সিং পদ্ধতি এবং ফিটনেসবিহীন গাড়ি অপসারণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এখন সময়ের দাবি। কার্বন ক্রেডিট অর্জনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাংলাদেশের পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ক্লাইমেট ফাইন্যান্স ক্ষেত্রে একটি অত্যন্ত দূরদর্শী ও যুগান্তকারী পদক্ষেপ। তো কার্বন ক্রেডিট হলো এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা যেখানে কোনো দেশ বা প্রতিষ্ঠান যদি বায়ুমণ্ডল থেকে 1 টন কার্বন ডাই অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস বা অপসারণ করতে পারে, তবে তারা একটি কার্বন ক্রেডিট অর্জন করে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার মূল উদ্দেশ্য ও গুরুত্ব বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভালনারেবল দেশ। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে। জলবায়ু তহবিল সংকটের বিকল্প, উন্নত বিশ্ব উন্নত প্রযুক্তি বা জলবায়ু তহবিল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আশানুরূপ মিলছে না। ফলে কার্বন ক্রেডিটের নিজস্ব কর্মপরিকল্পনা থাকলে বাংলাদেশ নিজের পরিবেশবান্ধব উদ্যোগ থেকেই অর্থায়ন নিশ্চিত করতে পারবে। আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ, প্যারিস চুক্তির 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক কার্বন বাজার এখন আরও বেশি নিয়মতান্ত্রিক। বাংলাদেশ যাতে এই বাজারে পিছিয়ে না পড়ে, সেজন্যই কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার এই নির্দেশ। কর্মপরিকল্পনার প্রধান খাতসমূহ যেখানে বাংলাদেশ সফল হতে পারে। কার্বন ক্রেডিট অর্জনের জন্য সরকার মূলত নিচের খাতগুলোতে জোর দেবে: সবুজ বনায়ন, ব্লু কার্বন, সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলের বনায়ন কার্বন ডাই অক্সাইড শোষণে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই খাতের সঠিক হিসাবায়ন, ম্যাপিং বড় অঙ্কের কার্বন ক্রেডিট এনে দিতে পারে। নবায়নযোগ্য জ্বালানি, কয়লা বা জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে সৌর বিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ প্রকল্পের পরিধি বাড়ালে কার্বন নির্গমন কমবে, যা ক্রেডিটে রূপান্তর করা সম্ভব। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, শহরের বর্জ্য পুনরুৎপাদন, রিসাইক্লিং এবং মিথেন গ্যাস নির্গমন কমানোর মাধ্যমেও ক্রেডিট অর্জন সম্ভব। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী নির্দেশনার সুফল পেতে বাংলাদেশকে কিছু বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট বিক্রি করতে হলে কার্বন হ্রাসের পরিমাণ নিখুঁতভাবে পরিমাপ, মেজারমেন্ট, রিপোর্টিং অ্যান্ড ভেরিফিকেশন (MRV) করতে হয়। বাংলাদেশে এই প্রযুক্তি ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন মন্ত্রণালয় যেমন পরিবেশ, জ্বালানি, শিল্প ও অর্থ মন্ত্রণালয় এর মধ্যে সমন্বয়ের অভাব থাকলে কর্মপরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে। জাতীয় পর্যায়ে একটি সুনির্দিষ্ট কার্বন ট্রেডিং পলিসি এবং কর কাঠারিরা উৎসাহিত হবে না। কার্বন ক্রেডিট কেবল পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি বর্তমান বিশ্বে একটি হাতিয়ার। নয়া দিগন্তের এই রিপোর্টটি স্পষ্ট করে যে বাংলাদেশ এখন আর জলবায়ু পরিবর্তনের শিকার হিসেবে শুধু অনুদানের আশায় বসে থাকতে চায় না। বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টে ট্রাম্পের একটি মন্তব্যকে হাইলাইট করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ বা তাকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের শোকের সাগরে ভেসে যাওয়ার ঘটনাটি যে বৈশ্বিক রাজনীতিতে কতটা আকস্মিক এবং ট্রাম্পের মতো বিশ্বনেতাদের জন্য কতটা অভাবনীয় ছিল, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য তারই একটি বড় প্রতিফলন। বিস্মিত ট্রাম্প: ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি।
ট্রাম্পের পশ্চিমা দৃষ্টিভঙ্গি বনাম প্রাচ্যের বাস্তবতা আমেরিকান এবং পশ্চিমা মিডিয়া ও গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ইরান সম্পর্কে যে বয়ান ন্যারেটিভ তৈরি করে আসছিল, ট্রাম্পের এই মন্তব্য মূলত তারই প্রতিফলন। ওয়াশিংটন সবসময় মনে করত ইরানের সাধারণ মানুষ তাদের ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থার ওপর চড়িয়ে দিয়েছে। কেন বিস্মিত ট্রাম্প? মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, জনপ্রিয়তার ভুল মূল্যায়ন। ট্রাম্প একজন ব্যবসায়ী ও পশ্চিমা ঘরানার রাজনীতিবিদ, যিনি জনপ্রিয়তা মাপেন সামাজিক যোগাযোগ মাধ্যম, নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক সংকটের মাত্রার ওপর ভিত্তি করে। ইরানের ওপর আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার পরও যে সাধারণ মানুষ তাদের নেতার জন্য এভাবে রাস্তায় নেমে কাঁদবে, তা ট্রাম্পের বৈশ্বিক চিন্তার বাইরে ছিল। সাংস্কৃতিক ও ধর্মীয় আবেগের গভীরতা। মধ্যপ্রাচ্য, বিশেষ করে শিয়া প্রধান ইরানি সংস্কৃতিতে ধর্মীয় ও আধ্যাত্মিক নেতাদের প্রতি সাধারণ মানুষের আনুগত্য শুধু রাজনৈতিক নয়, বরং অত্যন্ত আবেগীয় ও আত্মিক। ট্রাম্প পশ্চিমা পুঁজিবাদী লেন্স দিয়ে এই গভীর আত্মিক টানটি বুঝতে ভুল করেছিলেন, যা তিনি নিজেই অকপটে স্বীকার করেছেন। ট্রাম্পের এই বিস্ময় প্রমাণ করে যে সিআইএ বা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ জনমত সঠিকভাবে রিড করতে পারেনি। তারা ট্রাম্পকে যে ফিডব্যাক দিয়েছিল, বাস্তবের চিত্র ছিল তার উল্টো। ইরানি জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ বাহ্যিক শত্রু, যেমন আমেরিকা বা ইসরায়েল, যখন কোনো দেশকে অনবরত চাপ দেয়, তখন অভ্যন্তরীণ মতপার্থক্য ভুলে নাগরিকরা তাদের নেতার পেছনে ঐক্যবদ্ধ হয়। খামেনির মৃত্যুতে লাখ লাখ মানুষের এই কান্না ছিল সেই ইরানি জাতীয়তাবাদেরই এক প্রদর্শন। ভবিষ্যৎ নীতি পরিবর্তনের ইঙ্গিত। ট্রাম্পের মতো একজন কট্টর ইরান বিরোধী নেতার মুখে এই ধরনের স্বীকারোক্তি ইঙ্গিত দেয় যে আগামী দিনে ইরানের সাথে ডিল করার ক্ষেত্রে ওয়াশিংটনকে তাদের আগের কঠোর অবস্থান বা রেজিম চেঞ্জ, সরকার পতন এর নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে। 4. রাজনৈতিক সততা নাকি কৌশলী অবস্থান? ট্রাম্পের এই বক্তব্যের দুটি দিক থাকতে পারে। অকপট স্বীকারোক্তি। ট্রাম্প স্বভাবগতভাবেই চটজলদি এবং মুখে যা আসে তা সরাসরি বলে ফেলার জন্য পরিচিত। এটি তার একটি অকপট এবং বাস্তবসম্মত বিস্ময় হতে পারে, যেখানে তিনি নিজের ভুল ধারণা স্বীকার করেছেন। বার্তা দেওয়া। এই মন্তব্যের মাধ্যমে তিনি হয়তো নিজ দেশের নীতি নির্ধারকদের বোঝাতে চেয়েছেন যে ইরানকে কেবল বাইরে থেকে চাপ দিয়ে বা নিষেধাজ্ঞা দিয়ে ভাঙা সম্ভব নয়, কারণ দেশটির জনগণের বড় অংশের সমর্থন এখনও তাদের ব্যবস্থার প্রতি রয়েছে। উপসংহার। বিস্মিত ট্রাম্পের এই বক্তব্যটি বিশ্ব রাজনীতির একটি চিরন্তন সত্যকে সামনে এনেছে। দূর থেকে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা বা প্রচারণার চেয়ে একটি দেশের ভেতরের সামাজিক ও ধর্মীয় আবেগের শক্তি অনেক বেশি শক্তিশালী। A Dhaka court has ordered the Police Bureau of Investigations to investigate a case filed against Saifus Sagar, editor and publisher of online portal Face the People, and its investigative reporter Mohammad Yusuf over allegation of extortions and defamation. দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অনলাইন পোর্টাল ফেস দ্য পিপল এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং এর অনুসন্ধানী প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে আনা চাঁদাবাজি ও মানহানির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের এই আদেশের একটি বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হল। ঘটনার প্রেক্ষাপট ও মূল অভিযোগ। ম্যাস্টল ফাউন্ডেশন এর পক্ষে অ্যাডভোকেট আবু মোহাম্মদ কামরুজ্জামান গত 5 জুলাই 2026 আদালতে এই মামলার আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করার পর অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই কে নির্দেশ দেন। মামলার মূল অভিযোগসমূহ: চাঁদা দাবি। অভিযোগে বলা হয়েছে আসামিরা ফেস দ্য পিপল পোর্টালে প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে মাস্টল ফাউন্ডেশনের অফিসে যান। তারা প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক খবর প্রকাশের জন্য 20,000 টাকা এবং একটি প্রেস রিলিজ ছাপানোর জন্য 15,000 টাকা দাবি করেন। মাসিক বকশিশ বা চাঁদা। ফাউন্ডেশনের কার্যক্রম নির্বিঘ্নে চালাতে দিতে তারা প্রতি মাসে 50,000 টাকা করে চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। হুমকি ও মানহানি। আর্থিক দাবি পূরণ না করায় আসামিরা ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ণ করার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত 28 জুন ফেস দ্য পিপল এ একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়,
যার ফলে মাস্টুল ফাউন্ডেশনের প্রায় 20 কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে বাদী দাবি করেন। প্রতিবেদনের আইনি ও প্রশাসনিক বিশ্লেষণ, দিক বিবরণ ও বিশ্লেষণ পিবিআই এর ওপর আস্থা সাধারণ পুলিশের চেয়ে জটিল বা স্পর্শকাতর মামলা সুচারুভাবে তদন্তের জন্য পিবিআই এর সুনাম রয়েছে। আদালত এই সংস্থাকে দায়িত্ব দেওয়ায় মামলাটির একটি নিরপেক্ষ ও পেশাদার তদন্ত আশা করা হচ্ছে। তদন্তের সময়সীমা আদালত পিবিআইকে আগামী 10 আগস্ট 2026 এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। এটি দ্রুত বিচার প্রক্রিয়ার একটি ইতিবাচক দিক। সাংবাদিকতার নৈতিকতার প্রশ্ন, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে এটি হলুদ সাংবাদিকতা এবং ব্ল্যাকমেইলিং এর একটি চরম উদাহরণ। গণমাধ্যমের আড়ালে চাঁদাবাজি দেশের সামগ্রিক সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করে। মাস্টুল ফাউন্ডেশনের মতো সামাজিক ও দাতব্য সংস্থাসমূহ মূলত মানুষের দান এবং সুনামের ওপর ভিত্তি করে চলে। এই ধরনের অপপ্রচারের কারণে সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়ে তাদের সেবামূলক কার্যক্রমে। গণমাধ্যমের ভাবমূর্তি, অনলাইন পোর্টালগুলোর অপসাংবাদিকতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলে মূল্যধারার সৎ সাংবাদিকদের গ্রহণযোগ্যতা আরও বাড়ে এবং ভুয়ো সাংবাদিকদের দৌরাত্ম্য কমে। উপসংহার, বিজনেস স্ট্যান্ডার্ড এর এই প্রতিবেদনটি দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোর তদারকি এবং দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দাবার বোর্ডে গ্রিসকে কেন্দ্র করে ইসরায়েলের নতুন কৌশলী এজেন্ডা এবং নতুন খেলার ছক, একটি অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী কূটনৈতিক চাল। ঐতিহ্যগতভাবে মধ্যপ্রাচ্যের সমীকরণগুলো আরব দেশ, ইরান, তুরস্ক এবং পরাশক্তিগুলোকে কেন্দ্র করে আবর্তিত হলেও এই খেলায় গ্রিসের অন্তর্ভুক্তি ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত এক নতুন মেরুকরণ তৈরি করছে। প্রথম আলোর এই প্রতিবেদনের সূত্র ধরে এই নতুন কৌশলের একটি বিস্তারিত ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিচে দেওয়া হলো। 1. গ্রিসকে কেন বেছে নিল ইসরায়েল? কৌশলগত কারণ, ইসরায়েল দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী ইউরোপের সাথে নিজের সংযোগ বাড়াতে এবং মধ্যপ্রাচ্যে নিজের একাধিপত্য ধরে রাখতে গ্রিসকে একটি লজিস্টিক ও রাজনৈতিক হাব হিসেবে ব্যবহার করছে। এর প্রধান কারণগুলো হল তুরস্ককে কাউন্টার করা, পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান এবং সামুদ্রিক সীমানা নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক বৈরিতা রয়েছে। আবার ইসরায়েলের সাথেও তুরস্কের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। ফলে শত্রুর শত্রু আমার বন্ধু নীতিতে গ্রিস ও ইসরায়েল একে অপরের প্রাকৃতিক মিত্রে পরিণত হয়েছে। ইউরোপের প্রবেশদ্বার, গ্রিস হল ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য। গ্রিসের মাধ্যমে ইউরোপের রাজনীতি ও নীতিগত সিদ্ধান্তে নিজেদের প্রভাব বিস্তার করা ইসরায়েলের জন্য অনেক সহজ। 2. নতুন খেলার ছক, মূল এজেন্ডাসমূহ। প্রথম আলোর বিশ্লেষণ অনুযায়ী এই নতুন ছকের পেছনে কয়েকটি সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামরিক এজেন্ডা রয়েছে। জ্বালানি করিডোর, ইস্ট মেড পাইপলাইন, পূর্ব ভূমধ্যসাগরের বিশাল গ্যাসক্ষেত্র থেকে ইসরায়েল ও সাইপ্রাসের গ্যাস গ্রিসের মাধ্যমে ইউরোপে সরবরাহের একটি বড় পরিকল্পনা রয়েছে। এটি সফল হলে ইউরোপের গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরতা কমবে এবং ইসরায়েল বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা পাবে। সামরিক ও গোয়েন্দা ফ্রন্ট, গ্রিসের দ্বীপগুলোতে ইসরায়েল আধুনিক রাডার সিস্টেম ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুবিধা চাচ্ছে। গ্রিস ও ইসরায়েলের বিমানবাহিনী নিয়মিত যৌথ সামরিক মহড়া করছে, যা প্রকারান্তরে তুরস্ক এবং এই অঞ্চলের অন্যান্য প্রতিপক্ষকে একটি বড় বার্তা। আইএমইসি করিডোরের পুনরুজ্জীবন, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আইএমইসি, যা আরব আমিরাত ও সৌদি আরব হয়ে ইসরায়েলের হাইফা বন্দর দিয়ে ইউরোপে যাওয়ার কথা, তার ইউরোপীয় প্রান্তের মূল এন্ট্রি পয়েন্ট হতে পারে গ্রিসের পিরাউস বা অন্যান্য বন্দর। 3. মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব পক্ষ, সম্ভাব্য প্রতিক্রিয়া ও প্রভাব। তুরস্ক আঙ্কারা এই অক্ষকে তাদের সামুদ্রিক স্বার্থের ব্লু হোমল্যান্ড জন্য সরাসরি হুমকি মনে করে। গ্রিস ইসরায়েল জোটের কারণে তুরস্ক আরও বেশি ক্ষুব্ধ হয়ে মধ্যপ্রাচ্যে নিজের শক্তি প্রদর্শনের চেষ্টা বাড়াতে পারে। আরব বিশ্ব আব্রাহাম অ্যাকর্ডের পর অনেক আরব দেশ ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে। গ্রিসের মাধ্যমে এই নতুন করিডোর তৈরি হলে সংযুক্ত আরব আমিরাত বা সৌদির মতো দেশগুলো এই অর্থনৈতিক নেটওয়ার্কের অংশীদার হতে চাইবে। ইরান বিষয়টিকে দেখছে ইসরায়েলের পরিধি বাড়ানোর চেষ্টা হিসেবে।
কারণ গ্রিসকে ব্যবহার করে ইসরায়েল যদি ভূমধ্যসাগরে নিজের অবস্থান আরও সুসংহত করে, তবে তা পরোক্ষভাবে ইরানের আঞ্চলিক মিত্রদের, যেমন লেবাননের হিজবুল্লাহ, ওপর চাপ সৃষ্টি করবে। কৌশলগত পর্যবেক্ষণ: ইসরায়েল কেবল আমেরিকার ওপর একক নির্ভরতা কমিয়ে ইউরোপের ভেতরে গ্রিস, সাইপ্রাসের মতো দেশগুলোকে নিয়ে নিজস্ব একটি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক বলয় তৈরি করতে চাইছে, যা মধ্যপ্রাচ্যের প্রথাগত সীমানা ছাড়িয়ে ইউরোপের সীমানায় গিয়ে ঠেকেছে। প্রথম আলোর এই রিপোর্টটি এটি স্পষ্ট করে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি আর কেবল ভূখণ্ডগত লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সমুদ্রের গ্যাস, বাণিজ্যিক করিডোর এবং ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার এক মহাযুদ্ধে রূপ নিয়েছে।